হ্যালো এভরিওয়ান, ইংলিশ গ্রামারের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা সামনে যাদের ডাব্লিউবিপিএসসি মিসলিনিয়াস মেন্স বা পিএসসি ক্লার্কশিপ বা এসএসসি সিজিএল এমটিএস পরীক্ষা রয়েছে, তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কমন আসার চান্স অনেকই রয়েছে। সুতরাং কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে, এবং বিশেষ করে যারা এসএল এসটি 9-10 দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইংলিশ গ্রামারের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আজকের ক্লাসটিতে প্রথম যেটা দেখে নেব সেটা হচ্ছে যে এভরিওয়ান ডাজ নট এগ্রি, প্রত্যেকেই সম্মত হবে না, দ্যাট বা প্রত্যেকে সম্মতি দেবে না, দ্যাট ঐশ্বরিয়া রায় অর্থাৎ ঐশ্বর্য রায় ইজ এ ড্যাশ অ্যাক্ট্রেস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন আছে, হেভি আর সুপারফিশিয়াল। তো হেভি মানে কি? হেভি মানে আমরা যখন কোনো বস্তু বা থিংসকে তুলনা করি, অর্থাৎ মালপত্র, বা কখনো এটা আমরা কিন্তু কখনো কোনো কোনো ক্ষেত্রে আমরা ভাবকেও বোঝাই, অর্থাৎ ভাব বা কেমন আমরা বলি খুব বা ভীষণ। তো ভাব প্রকাশ করে অনেক সময় খুব সুন্দর, বা আমরা ভারী, তো এই ব্যাপারটাও কিন্তু প্রকাশ করি অনেক সময়। আর সুপারফিশিয়ালের অর্থ কিন্তু এখানে কি, ল্যাকিং ডেপথ, অর্থাৎ তার যে ডেপথ বা আমরা বলতে পারি ইনএক্সপিরিয়েন্সড, অর্থাৎ অনভিজ্ঞ, এই ব্যাপারটা কিন্তু অনেকেই মেনে নেবে না, বা এই ব্যাপারটাকে অনেকেই সম্মতি দেবে না। সুতরাং এখানে অপশন বি অর্থাৎ সুপারফিশিয়াল হচ্ছে রাইট অ্যান্সার, কারণ তিনি যে একজন অভিজ্ঞ অভিনেত্রী, এবং এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো চলো আমরা পরের গ্রামার ক্লাসটি দেখব। পরের ক্লাসটি আছে যে হি গেভ আস, সে আমাদেরকে দিয়েছিল, অল দা অ্যাসিস্ট্যান্স, এবং সমগ্র বা সমস্ত সহায়তা দিয়েছিল বা সহায়তা প্রদান করেছিল, দ্যাট হি কি পসিবলি না নেভার কুড, অর্থাৎ পারতো। তো আমাদেরকে কখন সম্মতি দেবে বা আমাদেরকে কখন সমস্ত কিছু সহায়তা দেবে? যখন একজন ব্যক্তি পারবে তখনই তো দেবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা নেভার কিন্তু কখনোই ব্যবহার করতে পারবো না। আমরা পসিবলি অর্থাৎ সম্ভবত সে যেটা আমাদের জন্য করতে পেরেছিল বা আমাদেরকে যেভাবে সহায়তা করতে পেরেছিল সেটাই সে করেছিল, কিন্তু অর্থাৎ নেভার এক্ষেত্রে কিন্তু কখনোই ব্যবহার করা যেতে পারে না। সুতরাং পসিবলি অর্থাৎ সম্ভবত সে যে যতটা পেরেছিল আমাদেরকে সাহায্য করেছিল, অর্থটা কিন্তু ঠিক এরকমই। অর্থাৎ এক্ষেত্রে মানে দ্যাট ওয়াজ পসিবল বলতে পারি আমরা, যে দ্যাট ওয়াজ পসিবল, যেটা সম্ভব ছিল সেটাই কিন্তু আমাদের জন্য করেছিল। সুতরাং এটা হচ্ছে পসিবলি হবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে শি সার্ভড আস, সে আমাদেরকে পরিবেশন করেছিল এ টেস্টি ড্যাশ, কি আফটার ডিনারের পরে আমাদেরকে কি পরিবেশন করেছিল। তো এখানে কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডিজার্টের অর্থ হচ্ছে কি ড্রাই প্লেস, অর্থাৎ একটা শুষ্ক জায়গা, বা আমরা যেটাকে মরুভূমি বলে থাকি, মরুভূমির সাথে তুলনা করি বা মরুভূমি বলি আমরা বেশিরভাগ। আর ডেজার্টের অর্থ হচ্ছে যে আমরা খাওয়া দাওয়ার পরে যে ফল মূল মিষ্টান্ন ইত্যাদি বোঝাই, অর্থাৎ আমরা একটা সুইট যে বিষয়টা রয়েছে, অর্থাৎ মিষ্টান্ন বা সুইট কোর্স, যেটা আফটার রিটেন সুইট কোর্স, এবং যেটা বেশিরভাগ ক্ষেত্রেই খাওয়া হয় ইটেন অ্যাট দ্য এন্ড অফ দ্য মিল। তাহলে ইটেন সুইট কোর্স, ইটেন অ্যাট দ্য এন্ড অফ এ মিল, অর্থাৎ একটা খাওয়ার শেষে আমরা ফলমূল আইসক্রিম ইত্যাদি যে মিষ্টান্ন খাই সেটাকে কিন্তু আমরা ডেজার্ট বলি। সুতরাং এখানে অপশন নাম্বার বি অর্থাৎ পরেরটি হচ্ছে সঠিক অ্যান্সার, ডেজার্ট। খাওয়া দাওয়ার পরে অর্থাৎ রাতের খাবার পরে সে আমাদেরকে মিষ্টান্ন অর্থাৎ ফলমূল পরিবেশন করেছিল। কখনোই কোনো মরুভূমি বা শুষ্ক জিনিস আমাদের পরিবেশন করতে পারে না, অর্থাৎ শুষ্ক জায়গা বা অ্যারিড প্লেস যেটা আমরা বলি, অ্যারিড অর্থাৎ অনুর্বর জায়গা, সেটা কখনোই খাওয়া দাওয়ার পরে আসতে পারে না। এটা সম্পূর্ণ হচ্ছে অযৌক্তিক। তো চলো আমরা পরের যে গ্রামারটা আছে সেটা দেখব। পরের গ্রামারটি আছে দ্য অ্যানশিয়েন্ট মনুমেন্ট স্টুড, অর্থাৎ যে প্রাচীন মনুমেন্ট বা স্তম্ভটি, স্মৃতির স্তম্ভ, সেটা দাঁড়িয়েছিল ইন ড্যাশ ডেঞ্জার অফ কলাপস, অর্থাৎ কোনো জিনিস বিপদের অর্থাৎ বিপদে দাঁড়িয়ে থাকে যখন ভেঙে পড়ার মতো বা কলাপসের মতো। কোন অবস্থায়? সেটা হচ্ছে যখন প্রায় বিপদ আসন্ন থাকে, যখন সেটা প্রায় কলাপস ধ্বংসের মুখোমুখি অবস্থায় থাকে তখনই কিন্তু, বা আর সেটা যখন প্রাচীন হয়। তো এখানে এমিনেন্টের অর্থ কি আমরা প্রথমে জানবো, যে এমিনেন্টের অর্থ হচ্ছে ফেমাস, আমরা বলতে পারি ফেমাস বা রেসপেক্টেড। তো কলাপসের সাথে রেসপেক্টেড কখনোই আসে না, কারণ ফেমাস বা এমিনেন্ট এটা কখনোই হতে পারে না। কলাপস কখন হবে? যখন যেটা আসন্ন বিপদে থাকবে, অর্থাৎ বিপদ আসন্ন হবে কখন? যখন একটা ভেঙে পড়ার ভয়ে থাকবে,
কোনো কিছু বা কোনো মনুমেন্ট বা প্রাচীন মনুমেন্ট, তখনই কিন্তু ইমিনেন্ট বা আসন্ন, অর্থাৎ অ্যাবাউট টু হ্যাপেন ভেরি সুন। আমরা কি বলতে পারি? হ্যাপেন অ্যাবাউট টু হ্যাপেন ভেরি সুন, অর্থাৎ খুব শীঘ্রই ঘটতে চলেছে এমন বিষয়টাকে আমরা ইমিনেন্ট বলি। সুতরাং এখানে ইমিনেন্ট হচ্ছে সঠিক অ্যান্সার। তো চলো আমরা পরের যেটা আছে সেটা দেখব। আর এখানে টু ড্যাশ টু গ্রেটনেস ইজ এ কমন কোয়ালিটি অ্যামং টপার্সদের মধ্যে একটা কমন কোয়ালিটি থাকে, সেটা কি? একটা হচ্ছে অ্যাসপায়ার, একটা হচ্ছে ইন্সপায়ার। তো আমাদের প্রথমে জানতে হবে যে অ্যাসপায়ারের অর্থ কি। অ্যাসপায়ারের অর্থ হচ্ছে স্ট্রং স্ট্রং ডিজায়ার, অর্থাৎ যারা টপার্স থাকে তাদের মনের মধ্যে একটা প্রবল আকাঙ্ক্ষা থাকে বা একটা প্রবল ইচ্ছা শক্তি থাকে। আর ইন্সপায়ার হচ্ছে কাউকে অনুপ্রাণিত করা, অর্থাৎ কাউকে আমরা বলতে পারি যে মোটিভেট করা। তো টপার্সরা নিজেদের যে মহান যে চিন্তা ভাবনা, যে তাদের মধ্যে যে মহান গুণ থাকে, সেটা হচ্ছে তাদের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা থাকে, তবেই কিন্তু তারা টপার্স হতে পারে। সুতরাং মোটিভেট করার আগে তাদেরকে আগে টপার্স হতে হবে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে। সুতরাং এখানে অ্যাসপায়ার হচ্ছে সঠিক অ্যান্সার। তো চলো আমরা পরের গ্রামারটি দেখব। পরের গ্রামারটি আছে কম্পেয়ার ড্যাশ ইউরোপ এশিয়া ইজ টেকনোলজিক্যালি লেস অ্যাভারিস্ট হচ্ছে কি আমরা বলি? অর্থলোলুপ বা অর্থলোভী। তাহলে ইউরোপের তুলনায় এশিয়া কি? তো আমরা যখন কোনো দেশের সাথে কন্ট্রাস্ট প্রকাশ করি, একটা দেশের সাথে আরেকটা দেশের কন্ট্রাস্ট প্রকাশ করি, তখন অবশ্যই আমরা উইথ ব্যবহার করব। আর টু কখন ব্যবহার করব? যখন আমরা সিমিলারিটিস প্রকাশ করব। কি সিমিলারিটিস যখন প্রকাশ করব তখন কিন্তু আমরা টু ব্যবহার করব। তো এখানে কিন্তু কন্ট্রাস্ট বোঝাচ্ছে, অর্থাৎ একটা দেশ অর্থলোলুপ আরেকটা দেশ ততটা নয়। সুতরাং এখানে কিন্তু সেই কন্ট্রাস্টের ব্যাপারটাই আসে, এই কারণে কিন্তু আমরা সঠিক উত্তর লিখব উইথ। তো চলো আমরা পরের গ্রামারটা দেখব। পরের গ্রামারটা আছে এ নোভেল ইজ মোর ড্যাশ দেন অ্যান্ড সার্ভিস, অর্থাৎ একটা যে নোভেল বা আমরা উপন্যাস বলি সেটা পরিষেবা করা বা সেটা অনুধাবন করা কেমন, সেটা লেজিবল না রিডেবল। তো আমরা প্রথমে জানবো এই দুটো ওয়ার্ডের অর্থ কি। আমরা জানি যে রিডেবল হচ্ছে যেটা পাঠনযোগ্য, অর্থাৎ সহজেই আমরা পাঠ করতে পারি। তাহলে কি মিনস? তাহলে এটা আমরা বলতে পারি ইজি টু রিড, অর্থাৎ সহজেই পাঠনযোগ্য। বা আমরা বলতে পারি এনজয়েবল, অর্থাৎ এটা আমরা পাঠ করে সরসটা নিতে পারি, এটার রস আস্বাদন করতে পারি। আর ঠিক লেজিবলের অর্থ হচ্ছে হ্যান্ড রাইটিং। তো হ্যান্ড রাইটিং অর্থাৎ লেখার সাথে এখানে কোনো সম্পর্ক নেই, কারণ যখন আমরা কোনো একটা উপন্যাসের সার্ভিস পাবো, সার্ভিস মানে কি? সেটা আমরা করে যতটা বেশি আনন্দ পাবো, তার থেকে আমরা কিন্তু সেটা লিখে কম বেশি আনন্দ পাবো। অর্থাৎ এটা কিন্তু যথেষ্ট হার্ডশিপ বা কষ্টকর, আর এটা কিন্তু মানে পড়াটা আরো সহজবোধ্য এবং আরো আমাদের কাছে এনজয়েবল হয়ে উঠবে। সুতরাং আমরা এটা রিডেবল করব, অপশন নাম্বার বি বা পরেরটা। নেক্সট পরের গ্রামার আছে মিস্টার সেন ইজ ড্যাশ মি ইন সার্ভিস, অর্থাৎ সার্ভিসের দিক থেকে বা তিনি চাকরির ক্ষেত্রে মিস্টার সেন আমার থেকে কি? তাহলে মিস্টার সেন ইজ সিনিয়র টু। তো আমরা জানি যখন আমরা কি জুনিয়র টু সিনিয়র টু যখন ব্যবহার করি, এগুলো কিন্তু থেকে ব্যবহার হয়, অর্থাৎ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেন কখনই ব্যবহার করতে পারবো না। তাহলে মিস্টার সেন হচ্ছে কি? সিনিয়র টু মি, আমার চাইতে তিনি বড়, ইন সার্ভিস অর্থাৎ চাকরির দিক থেকে, তার পরিষেবার দিক থেকে কিন্তু আমার থেকে যথেষ্ট অভিজ্ঞ বলতে পারি আমরা সিনিয়র। তো সিনিয়র টু জুনিয়র টু এগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসে, বিশেষ করে যে সমস্ত স্কুল রিলেটেড এক্সাম আছে এগুলো তো কমন থাকেই। তাছাড়াও আমাদের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের এক্সাম আছে সেগুলো কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট, সেই সমস্ত পরীক্ষা এগুলো দেয়। তো তোমরা অবশ্যই মনে রাখবে। তো চলো পরের গ্রামারটি দেখি। পরের গ্রামারটি আমরা দেখবো দ্য কার কলিডেড, অর্থাৎ গাড়িটি ধাক্কা মারলো উইথ এ ড্যাশ। ট্রাক্টর রয়েছে, ট্রাক্টরের সাথে ধাক্কা মারলো অন দ্য রোড, যেই ট্রাক্টরটা কিন্তু রোডে দাঁড়িয়ে ছিল। তো ট্রাক্টরটা কি? তা আমরা এখানে দুটো ওয়ার্ড দেখবো, একটা হচ্ছে স্টেশনারি। তো একটা প্রথম স্টেশনারির অর্থ কি? এখানে আমরা ই আর এখানে এ আর এখানে ই, এই দুটোর মধ্যে কিন্তু আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো আমরা প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা জেনে নেবো, সেটা হচ্ছে নট মুভিং। তো কি? নট মুভিং অর্থাৎ যেটা চলে না, সেটা হচ্ছে এক জায়গায় স্থির অবস্থায় থাকে, অর্থাৎ স্থিরভাবে থাকা কিন্তু আমরা বলবো স্টেশনারি। আর যেটা হচ্ছে স্টেশনারি সেটা হচ্ছে কি? পেপার অ্যান্ড
অ্যান্ড আমরা বলতে পারি সেটা কি পেপার সাপ্লাই দেয়, এছাড়া কি করে, পেপার অ্যান্ড অফিস সাপ্লাইস বলতে পারি, অফিস সাপ্লাই সাপ্লায়ার্স, অর্থাৎ যারা পেপার এবং অফিস যে সমস্ত অর্থাৎ অফিসের যে সমস্ত অফিসের কাগজপত্র হয় সেই সমস্ত, বা অফিস থিংস বলতে পারি, অফিসের বিভিন্ন কাগজপত্র বা দরকারি খাতা পেন পেপার ইত্যাদি সাপ্লাই করে, পেপার সাপ্লাই করে, তাদেরকে কিন্তু আমরা স্টেশনারি দোকান বলি এক সহজ ভাষায়। আর এই স্টেশনারির অর্থ হচ্ছে যেটা স্থিরভাবে রয়েছে, অর্থাৎ জড় অবস্থায় রয়েছে, নট মুভিং। তো এখানে ট্রাক্টর দাঁড়িয়েছিল, সেটা কিন্তু ট্রাক্টর কি চলমান বেশিরভাগই থাকে। এবার দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে কিন্তু বলি আমরা ধাক্কা মেরেছে, বা কোনো একটা গাড়ির সাথে দাঁড়িয়ে থাকা, স্থিরভাবে থাকা। সুতরাং এখানে কিন্তু নট মুভিং অর্থাৎ স্টেশনারি হবে, কখনো এই যে বই খাতা পেন পেপার এসবের সাথে কোনো গাড়ি এসে ধাক্কা মারবে না। তো সুতরাং এখানে প্রথমটাই হবে স্টেশনারি। তো চলো আমরা পরের যে গ্রামার আছে সেটা দেখবো। পরের গ্রামার আছে পোয়েট শেলি। তো পোয়েট শেলি হ্যাজ কম্পেয়ার দ্য মুন, তিনি মুনকে বা চাঁদকে তুলনা করেছেন ড্যাশ এ ডাইং ওম্যান, একজন মৃত প্রায় বা একজন আসন্ন, মানে তার মৃত্যু এমন একজন মহিলার সাথে তুলনা করেছেন। তো এখানে কিন্তু আবার সেই আমরা কম্পেয়ারের সাথে একটা জিনিসকে দেখতে পাচ্ছি, আমরা যেটা প্রথম ব্যবহার করেছিলাম, অর্থাৎ কম্পেয়ার উইথ আর কম্পেয়ার টু। তো কম্পেয়ার টু আমরা কখন ব্যবহার করবো, যখন সিমিলারিটি বোঝাবে, সিমিলারিটি সিমিলারিটিকে বোঝাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সিমিলারিটি পাচ্ছি, অর্থাৎ একজন ওমেনের সাথে ডাইং ওমেনের সাথে তুলনা করা হচ্ছে। এখানে আমরা নট কন্ট্রাস্টিং, অর্থাৎ এখানে কিন্তু বৈপরীত্য ভাব বা এখানে বিপরীত ভাব প্রকাশ করছে না, এখানে বরং সিমিলারিটি প্রকাশ করছে একজন মৃতপন্ন বা মৃত্যু আগত বা খুব শীঘ্রই মারা যাবে এমন একজন ডাইং ওমেনের সাথে। তো এই কারণে কিন্তু আমরা এখানে টু ব্যবহার করবো, অর্থাৎ কম্পেয়ার টু। সঠিক উত্তর হচ্ছে কম্পেয়ার টু। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে ক্লাস দেখতে থাকো, আশা করি তোমাদের পরীক্ষার জন্য যতটা পারবো হেল্প করতে থাকবো। তো থ্যাংক ইউ। এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এবং চ্যানেলটিকে দেখার পর বা যে কোনো ক্লাস দেখার পরে অবশ্যই তোমরা লাইক এবং হাইপ অপশন প্রেস করো, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট আমার, বিশেষ করে আমার অনুপ্রেরণা পাওয়ার জন্য, তোমাদের ক্লাস করানোর জন্য। তো ধন্যবাদ।